মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরিনি, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম, বুঝছি না কি করব, কারণ এইদিকে একটু পরেই এশার আজান দেবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়ে দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই কোদাল দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে ভারী গলায় বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যু নিশ্চিত। কথাটি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, মনে মনে খুব ভয় পেলাম। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলছে, হাসিব, কাজটি তুমি ঠিক করনি, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবারও পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যায় এখান থেকে। এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যায় আমার বউকে নিয়ে যাব, ও এখনো মারা যায়নি। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলে আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পর যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন দেখতে পাই আমার বউয়ের লাশ নেই, কবর খালি পড়ে আছে। যা দেখে আমার শরীর থরথর হয়ে কাঁপছে এবং ঘামছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কোথায়? তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবর ভেতর থেকে আওয়াজ আসলো, স্বামী, তুমি এসেছো আমাকে নিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলছো কোত্থেকে সেটাই তো বুঝতে পারলাম না। এই দেখো আমি কবরের উপরে। কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার বউ আমার সামনে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউ নেই। কথাটি শুনে নিচে তাকিয়ে দেখি সত্যি তো নিচে কেউ নেই। এই, তুমি না কবরে ছিলে, তাহলে উপরে আসলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম আর তুমি দেখতে পেলে না? এটা কোনো কথা? একদম মিথ্যে বলবে না, আমাকে বিশ্বাস করো স্বামী, তোমার সামনে উঠেছে আমি, তুমি লক্ষ্য করোনি? ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরিনি। ঠিক আছে, এখন বাসায় চলো, কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরো এলাকা নির্জন। আরে ভয় করিও না, আমি আছি তো। বইয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হলো, কারণ যে মেয়েটি সন্ধ্যা হলে বাহিরে যেতে ভয় পেত সে কিভাবে বলছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগছে না? না, ভয় লাগছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটা তো। এরপরে হঠাৎ মিম আমার সামনে আসলো, ওকে নিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হয়, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জ্যান্ত মানুষের মতো চলাফেরা করছে। মা জিজ্ঞেস করলো, কি ব্যাপার বৌমা, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনারা বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ও যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এটা দেখে আমরা খুশি হলাম, আলহামদুলিল্লাহ। কথাটি শেষ হতে না হতে হাসিব বলে উঠলো, মিম, তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে, ওয়াশরুমে চলে গেল। এরপরে এইভাবে 3-4 দিন চলে গেল। 5 দিনের মধ্যে হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নেই। তাই কৌতূহল বশত বের হলাম রুম থেকে খোঁজার জন্য। বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম বেলকনিতে দাঁড়িয়ে সাদা ড্রেস পরা নিজে নিজে কার সাথে যেন কথা বলছে। আমি আস্তে আস্তে পেছনে গেলাম, একটু গলার হাসর দিয়ে জিজ্ঞেস করলাম, মিম, তুমি এত রাতে বেলকনিতে, কাহিনী কি? হ্যাঁ, দেখো না এই পৃথিবী কত অপরিষ্কার, এমন জায়গায় কেউ থাকবে বলো? প্রায় 5 বছর এমন ভাবেই থাকলে আমার সাথে, হঠাৎ তোমার এতটা পরিবর্তন, বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো ঘুমাবো এখন। কথা বাড়ালাম না, মিমের সঙ্গে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি তখন অফিসে কাজ করছিলাম। আমাকে এক কলিগ ফোন করে বলল, কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে। সেই লাশগুলো আবার একটি পুকুর পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু লাশের চোখ নেই, 2টি চোখ নিখোঁজ। কথাটি শুনে একটু ভয় পেলাম মনে, তাই আর কাজ করলাম না। অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মিম বাসার সব কাজ করছে। বুঝলাম না, যে মেয়েটা কাজকে ভয় পেত সেই মেয়েটা কিভাবে এত কাজ একাই করছে। এমন মুহূর্তে মা এসে বলে, হাসিব বাবা, তোকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ মা, বলো, কি বলবে? বাবা, মিমের কথাবার্তা আচার আচরণে বেশ অদ্ভুত হয়ে গিয়েছে। যে মেয়েটা কোনো কাজ পারতো না সে এখন একাই সব কাজ করে, আবার বলে আরো কাজ থাকলে বলো আমাকে। মায়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম, কারণ আমিও এসব পরিবর্তন দেখছি মিমের মধ্যে। মা, আমি দেখছি ব্যাপারটা, তুমি চিন্তা করো না। মা বলল, আচ্ছা ঠিক আছে। সারাদিনটি যাওয়ার পরে রাতে মিমকে বললাম, মিম, তুমি কি সত্যি আমার বউ?
এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল, তুমি যে কেমন প্রশ্ন করো, আমার কাছে উত্তর থাকে না তাই। এই তুমি এখন ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। কথাটি শুনে ঘুমের ভান করে থাকলাম আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি, কবর থেকে উঠে আসার পরে কি এমন হলো তার মধ্যে। এইভাবে চিন্তা করতে করতে রাত 12টা হয়ে গেল। এমন মুহূর্তে দরজা খোলার শব্দ পেলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠেই দেখি মিম একটা সাদা শাড়ি পরে কোথায় যেন যাচ্ছে। কৌতূহলী হয়ে তার পিছু নিলাম, দেখি কোথায় যায়। এত রাতে এই সাদা শাড়ি পরে প্রায় 2 থেকে 3 মিনিট পিছু নেওয়ার পর দেখলাম মিম কবরস্থানের দিকে যাচ্ছে, যেটা দেখে আমার বুকটা একটু কম্পন দিয়ে উঠলো। তবুও পিছু যেতে লাগলাম। অবশেষে যখন কবরস্থানের কাছে আসলাম তখন দেখি মিমের চেহারা বিমর্ষ দেখাচ্ছে। কি ধ্যান করলো আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করে। এইবার মিম চিৎকার করে বলতে লাগলো, অব্র তুমি খুব শীঘ্রই আবার পৃথিবীতে চলে আসবে, আর মাত্র কিছু চোখ লাগে। মিমের এমন চিৎকার আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি ছেলের কণ্ঠ ভেসে আসলো, কুহেলিকা তোমার জীবনে আমি শীঘ্রই ফিরে আসবো, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমন মুহূর্তে পেছন থেকে কেউ একজন এসে আমাকে বলল, তুই কবরস্থানে আবার এসেছিস, তোকে না বলেছে এখান থেকে চলে যা। কথাটি শুনে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। মনের ভুল ভেবে আবারও মিমের দিকে দেখতে থাকলাম। আমাকে দেখতে চাস, তাহলে পেছনে ঘুরে একটু উপরের দিকে তাকাও। কথাটি শুনে হাসিব পেছনে ঘুরে একটু উপরের দিকে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হয়ে যায়, কারণ একটি বয়স্ক লোক যে কিনা উপর থেকে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, মাথায় সাদা টুপি এবং পুরো গাল জুড়ে ধবধবে সাদা দাড়ি। এমন অবস্থায় একটু ভয় পেয়ে গেলাম। এত রাত ওই বুড়ো উপরে কি করে বুঝছি না কি করব। তখনই আবার বয়স্ক লোকটি বলে উঠল, শোন আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। একটু সাহস নিয়ে বললাম, শোনো আমি কিচ্ছু ভয় পাই না, আমার বউ কবরস্থানের ভেতরে আছে, ওকে নিয়েই আমি চলে যাব। ওটা কি তোর বউ? হ্যাঁ অবশ্যই আমার বউ। ওটা তোর বউ না, ওটা হলো কবরস্থানের বানেসা পরী। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটা ব্যবহার করছে। আমি বললাম, এই মিথ্যে কথা বন্ধ করুন শয়তান। কে শয়তান সেটা ভালো করে দেখতে পাচ্ছি আমি। যাক তোর সাথে পরে কথা বলবো, আমার আবার চলে যাবার সময় হয়েছে, সাবধানে থাকিস। আমি চলে গেলাম বলেই লোকটি ক্ষণিকের মধ্যে হারিয়ে গেল। তারপর আমি আমার বউয়ের দিকে তাকালাম, দেখতে পেলাম বউয়ের মুখ থেকে আগুন বের হচ্ছে। আমি আর দেরি না করে বিভিন্ন রকমের দোয়া দরুদ পড়তে পড়তে দৌড়ে বাসার দিকে চলে আসলাম। সম্মানিত দর্শক, মৃত ব্যক্তি কখনো জীবিত হয় না। গল্পটি পুরোই কাল্পনিক, বাস্তবের সঙ্গে মিল নেই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায়, তাই আপনারা সাবধানে থাকবেন। মিমের মতো বন্ধু সেজে আশেপাশে অনেক শত্রু লুকিয়ে আছে, তাদের থেকে সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, ক্যামেরায় হানিফ।